সব ঠিক সেদিকে বই সময় দেখছি তুমি খালি ফেভার শব্দ হ্যাঁ পেজে ওরকম শব্দ তারপর পরে জমে দেখছি ইউএসবি টু এ ফাংশন আছে ওখানে দিয়েছি তাই জানি পাচ্ছি জুম ক্লিয়ার হচ্ছে ফেসবুকে বাচ্চারা এমন মন খারাপ হচ্ছে আমার মন রাখা সামনে ও পেজে লাইভ হচ্ছে ওরা কপি করে দিতে সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে সবাইকে। আবারও চলে এসেছি রবিবার আজকে। রবিবার সোমবার আমার 2 দিন হচ্ছে লাইভ ক্লাস থাকে। সবাই কেমন আছেন আমাকে জানাবেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের সামনে, আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমাকে শোনা যায় কিনা একটু জানাবেন, আর কাইন্ডলি সবাই কেমন আছেন আমাকে জানাবেন। সালাম জানিয়েছেন সানজিদা পুতুল, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, জানাতুন মামা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মেঘবালিকা, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, তাসফিয়া নওয়াজ সাবা, ওয়ালাইকুম আসসালাম। পিপাস আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাই। আয়াত আয়াত, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন কাইন্ডলি। আর আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন, কেমন? আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন, ঠিক আছে? আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু জানাবেন। আমাকে শোনা যায় তো না? হ্যাঁ হ্যাঁ, সানজিদা পুতুল, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এমনিতে লেট হয়ে গেছে, আমি বিলম্ব আর করছি না, চলে যাচ্ছি আমি আজকের ক্লাসে। ওকে, এইটা আবার কেন হচ্ছে? হ্যাঁ, ওকে, আচ্ছা, দেখেন আজকে আমাদের প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে? দেখেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? হ্যাঁ, শ্রাবণী কর্মকার, হ্যাঁ, আদাব ভাই, হ্যাঁ ভালো আছি ভাই, কেমন আছেন আপনি?
হ্যাঁ, সুমনা মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। জোসনা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? আমার নাম হচ্ছে রুবেল মাহমুদ, শ্রাবণী কর্মকার। রুবেল মাহমুদ, ঠিক আছে। হ্যাঁ, বাংলা কথন, ওয়ালাইকুম আসসালাম। দেখেন, প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে? অপশন ক বেনজির ভুট্টো, অপশন খ খালেদা জিয়া, অপশন গ শেখ হাসিনা, অপশন ঘ শ্রীমাভো বন্দরনায়েক। শ্রীমাভো বন্দরনায়েক, দ্রুত অ্যান্সার করবেন, ঠিক আছে। আচ্ছা, তাসফিয়া নওয়াজ সাবা একের ডি অ্যান্সার করেছেন। হ্যাঁ, নিবন্ধন ব্যাচের ক্লাস খুব দ্রুতই শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, রায়হান আলী মিরাজ ডি, ওকে। আয়াত ওকে ডি। আচ্ছা, দ্রুত আনসার করেন সবাই, আমরা সবাই দ্রুত আনসার করব। ঠিক আছে, হ্যাঁ, মেঘ বালিকা ঘ, ওকে, ঠিক আছে, অনেকে অ্যান্সার করেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঘ। সঠিক অ্যান্সার হবে কোনটা? ঘ। দেখেন, সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। এই যে শ্রীমাভো বন্দরনায়েক, তাকে বলা হয় বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আবার বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী। তিনি হচ্ছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, ঠিক আছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন তিনি 1960 সালে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, ঠিক আছে। হ্যাঁ, ওকে। এরপর দেখেন, আচ্ছা, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ঠিক আছে। আর বিশ্বের প্রথম মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ঠিক আছে, আবার পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে এই বেনজির ভুট্টো, ঠিক আছে, বেনজির ভুট্টো। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ঠিক আছে। ফারজানা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আচ্ছা, দেখেন, আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী বা বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আবার যদি বলি যে শ্রীলঙ্কার প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বা শ্রীলঙ্কার প্রথম নারী প্রধানমন্ত্রী, সবগুলো অ্যান্সার কিন্তু হচ্ছে এই শ্রীমাভো বন্দরনায়েক, ঠিক আছে, শ্রীলঙ্কা। আর মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম তথা পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেনজির ভুট্টো, যাকে বলা হয় ডটার অব দা ইস্ট বলা হয়, ঠিক আছে। আর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেগম খালেদা জিয়া, ঠিক আছে। ওকে, তানহা, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। দেখেন, ফেয়ার ফ্যাক্টস কি? দ্রুত অ্যান্সার করেন। ফেয়ার ফ্যাক্টস, ফেয়ার ফ্যাক্টস কি? দ্রুত আনসার করেন, ঠিক আছে। হোসনারা খাতুন খ, হয় নাই ভাই। আচ্ছা, যারা ডি আনসার করেছেন তাদেরটা সঠিক, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, ঠিক আছে হোসনারা। আচ্ছা, আমরা একটু দ্রুত আনসার করব, কেমন? আমরা দ্বিতীয় প্রশ্নটা ফেয়ার ফ্যাক্টস কি, এটা আমরা দ্রুত আনসার করব। ফেয়ার ফ্যাক্টস, দেখেন, ফেয়ার ফ্যাক্টস কি, এটা আমরা হচ্ছে দ্রুত আনসার করব, ঠিক আছে। ফেয়ার ফ্যাক্টস কি, এটা নিয়ে আমরা খুব দ্রুত আনসার করব, দ্রুত আনসার করব, ঠিক আছে। হ্যাঁ, তাসফিয়া সাবা, হ্যাঁ, ঠিক আছে, 2 এর সি, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তানহা ইসলাম 2 এর গ, ওকে। মেঘ বালিকা 2 এর গ। সানজিদা পুতুল সংবাদ সংস্থা, তানহা ইসলাম গোয়েন্দা সংস্থা, ওকে। দেখেন, ফেয়ার ফ্যাক্টস খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, এই যে ফেয়ার ফ্যাক্টস, ফেয়ার ফ্যাক্টস মূলত ফেয়ার ফ্যাক্টস হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা। এটা হচ্ছে, এই ফেয়ার ফ্যাক্টস হচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা। দেখেন, আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে ফেয়ার ফ্যাক্টস, ঠিক আছে। আচ্ছা, আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে ফেয়ার ফ্যাক্টস, ঠিক আছে। আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে ফেয়ার ফ্যাক্টস। অন্যদিকে আরেকটা আছে হচ্ছে ইন্টারফ্যাক্টস। দেখেন, এই ইন্টারফ্যাক্টস হচ্ছে রাশিয়ার, আবার হচ্ছে রাশিয়ার বার্তা সংস্থা বা সংবাদ সংস্থা, রাশিয়ার সংবাদ সংস্থা। দেখেন, ফেয়ার ফ্যাক্টস, ইন্টারফ্যাক্টস দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো এই ফেয়ার ফ্যাক্টস হচ্ছে আমেরিকার কি
গোয়েন্দা সংস্থা, অন্যদিকে ইন্টারফ্যাক্স এটা হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা। রাশিয়ার হচ্ছে সংবাদ সংস্থা, ঠিক আছে শাহাদত রাকিব, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে দেখেন এই দুইটা গেল। এখন যদি আপনাদের কোনো কারণে অপশনে যদি গোয়েন্দা সংস্থা না থাকে বা প্রশ্ন যদি এরকম হয় ফেয়ারফ্যাক্স কোন দেশের সংবাদ সংস্থা, দেখেন কোন দেশের সংবাদ সংস্থা, ফেয়ারফ্যাক্স কোন দেশের সংবাদ সংস্থা, তখন কিন্তু অ্যান্সার হবে কিন্তু হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, দেখেন অস্ট্রেলিয়ার একটা সংবাদ সংস্থার নামও কিন্তু হচ্ছে ফেয়ারফ্যাক্স। আবার আমি আপনাদের এখন অ্যান্সার দিয়েছি, আপনারাও অ্যান্সার করেছেন যে ফেয়ারফ্যাক্স হচ্ছে আমেরিকার হচ্ছে গোয়েন্দা সংস্থা। যদি অপশনে কখনো এরকম আসে বা প্রশ্ন যদি এমন কখনো হয়ে যায় যে ফেয়ারফ্যাক্স কোন দেশের বার্তা সংস্থা, ঠিক আছে বোঝা গেছে, তখন কিন্তু অ্যান্সার হবে কিন্তু হচ্ছে অস্ট্রেলিয়া। হ্যাঁ ঠিক আছে শাহাদত রাকিব, সিআইএ, ফেয়ারফ্যাক্স, ঠিক আছে, ব্ল্যাক ওয়াটার, ঠিক আছে, এগুলো হচ্ছে আমেরিকার। ওকে, এরপর নেক্সট প্রশ্ন, মালভিনাসের নতুন নাম কি? মালভিনাস, ঠিক আছে, মালভিনাস, থ্যাংক ইউ। দেখেন মালভিনাস 3 নম্বর প্রশ্ন বলছি, দেখেন যে মালভিনাস এর নতুন নাম কি? দ্রুত আনসার করেন। মালভিনাসের নতুন নাম কি? দ্রুত আনসার করেন, ঠিক আছে। মালভিনাসের নতুন নাম কি? একটু দ্রুত আনসার করবেন সবাই, ঠিক আছে। ক্লাসটা আমরা সবাই শেয়ার দিব, কেমন? ক্লাসটা আমরা কম বেশি সবাই একটু শেয়ার দিব। আবারও বলছি, ক্লাসটা আমরা কম বেশি শেয়ার দিব, ঠিক আছে। যারা দেখছি অবশ্যই ক্লাসটি আমরা শেয়ার দিব, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে? দ্রুত আনসার করেন। হ্যাঁ ঠিক আছে, ইশতিয়াক আহমেদ, আচ্ছা হ্যাঁ, সানজিদা ফুতুল অ্যান্সার করেছেন হচ্ছে ঘ, ধন্যবাদ। ওকে, এরপর ইশতিয়াক আহমেদ ঘ, থাইল্যান্ড, থ্যাংক ইউ ভাই। আচ্ছা দ্রুত আনসার করব, মালভিনাসের নতুন নাম কি? আমরা দ্রুত কমেন্টসে জানাবো মালভিনাসের নতুন নাম কি, ঠিক আছে। মালভিনাসের নতুন নাম কি আমরা দ্রুত জানাবো, ঠিক আছে। ওকে, শাহাদত ফকল্যান্ড, তানহা গ, আচ্ছা এমডি জোসনা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ শেয়ার ডান, ওকে। ফারজান আক্তার সি, আচ্ছা তানহা ইসলাম বলছেন ফকল্যান্ড, তানহা ইসলাম বলছেন কি? ফকল্যান্ড। সাবা, তাসফিয়া সাবা, ওকে। রায়হান আলী মিরাজ, জানি না, থ্যাংক ইউ। ওকে, দেখেন তিনের সঠিক অ্যান্সার কিন্তু হবে কিন্তু হচ্ছে, তিনের সঠিক অ্যান্সার হবে কিন্তু হচ্ছে গ, গ। তিনের সঠিক অ্যান্সার হবে কি? গ হবে। দেখেন তিনের সঠিক অ্যান্সার কিন্তু হবে হচ্ছে গ। ফকল্যান্ড মূলত একটা দ্বীপ, এই ফকল্যান্ড দ্বীপের অপর নাম হচ্ছে মালভিনাস। দেখেন ফকল্যান্ড একটা দ্বীপ, এই ফকল্যান্ড দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই ফকল্যান্ড দ্বীপ, ঠিক আছে। ফকল্যান্ড দ্বীপ হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ফকল্যান্ড একটা যুদ্ধও হয়, যুদ্ধটা হয়েছিল 1982 সালে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে। আর্জেন্টিনা প্লাস ব্রিটেন, এই ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে কিন্তু ফকল্যান্ড যুদ্ধ হয় 1982 সালে। এ সময় ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিলেন তার নাম কিন্তু হচ্ছে মার্গারেট থ্যাচার। অর্থাৎ 1982 সালে ফকল্যান্ড এই দ্বীপকে কেন্দ্র করে ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে ব্রিটেন জয়লাভ করেছিল, আর্জেন্টিনা পরাজয় বরণ করেছিল। বর্তমানে এই ফকল্যান্ড দ্বীপের মালিকানা কিন্তু হচ্ছে ব্রিটেনের। বর্তমানে ফকল্যান্ড দ্বীপের মালিকানাকে ব্রিটেন। এইখানে দেখেন একটা মজার বিষয়, এই যে ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল এ সময় কিন্তু ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম কিন্তু হচ্ছে মার্গারেট থ্যাচার। অর্থাৎ ফকল্যান্ড যুদ্ধের সময় ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছে মার্গারেট থ্যাচার। তিনি ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী, যাকে আয়রন লেডি অফ ব্রিটেন বা ব্রিটেনের লৌহমানবী উপাধি দেওয়া হয়। অর্থাৎ এই যুদ্ধে জয়লাভের পরেই এই মার্গারেট থ্যাচারকে কিন্তু ব্রিটেনের লৌহমানবী উপাধি দেওয়া হয়। তাহলে দেখেন
মূলত ফকল্যান্ড দ্বীপেরই অপর নাম মালভিনাস বা মালভিনাসের অপর নাম হচ্ছে ফকল্যান্ড। এই ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয় 1982 সালে। যুদ্ধটা সংগঠিত হয়েছিল আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে। এই যুদ্ধে ব্রিটেন জয়লাভ করে। বর্তমান ফকল্যান্ড দ্বীপের মালিকানা হচ্ছে ব্রিটেন। আর এই ফকল্যান্ড দ্বীপটি হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? থ্যাংক ইউ শাহাদত রাকিব। হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে। হ্যাঁ হ্যাঁ ওকে। আখিনুর আক্তার ওকে। রায়হান আলী মিরাজ ওকে ভাই, থ্যাংক ইউ। কামরুল ইসলাম থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। এইটা তো ক্লিয়ার, বলেন তো এইটা ক্লিয়ার না? এখন বলেন তো, এইটা তো ক্লিয়ার? এইটা ক্লিয়ার হলে একটু বলেন। ওকে সঞ্জিদা পুতুল থ্যাংক ইউ। ওকে ওকে ঠিক আছে। নেক্সট দেখেন, নেক্সট প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থের লেখকটাকে? দ্য প্রিন্স বিখ্যাত একটা গ্রন্থ, এই গ্রন্থের লেখককে? দ্রুত আনসার করবেন। দ্য প্রিন্স এই গ্রন্থটির লেখককে বা রাইটার কে? দ্রুত আনসার করেন। দ্য প্রিন্স, দ্য প্রিন্স গ্রন্থের লেখক কে? ঠিক আছে, দ্য প্রিন্স এই গ্রন্থটির লেখক কে? ওকে কে আর সুজন থ্যাংক ইউ। রায়হান আলী মিরাজ থ্যাংক ইউ ভাই। ওকে দ্রুত আনসার করব আমরা। আচ্ছা শাহাদত রাকিব থ্যাংক ইউ। আচ্ছা প্রশ্ন নম্বর হচ্ছে 4, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছি দ্য প্রিন্স এই বিখ্যাত গ্রন্থটির লেখক কে? দ্য প্রিন্স, দ্য প্রিন্স এই বিখ্যাত গ্রন্থটির লেখক কে? সানজিদা পুতুল ম্যাকিয়াভেলি। ওকে মেনে নিলাম, অসুবিধা নেই। নেক্সট অ্যান্সার করেন সবাই। শাহাদত রাকিব খ, রায়হান আলী মিরাজ জেন্টলম্যান আমি আপনার অ্যাম্বিশনের স্টুডেন্টস থ্যাংক ইউ ভাই। আচ্ছা শাহাদত রাকিব ম্যাকিয়াভেলি, কে আর সুজন ম্যাকিয়াভেলি। হ্যাঁ ওকে আখিনুর আক্তার ম্যাকিয়াভেলি। ঠিক আছে আখিনুর আক্তার ম্যাকিয়াভেলি। ওকে থ্যাংক ইউ। নেক্সট কে আর সুজন। হ্যাঁ ঠিক আছে ওকে। তাসনিয়া তাহসিন বি ধন্যবাদ সবাইকে। ওকে দেখেন দ্য প্রিন্স বিখ্যাত একটা গ্রন্থ, এই গ্রন্থের রাইটার হচ্ছে ম্যাকিয়াভেলি, নিকোলা ম্যাকিয়াভেলি। পুরো নাম হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি। এই নিকোলা ম্যাকিয়াভেলি তাকে কি বলা হয় জানেন? তাকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক তাকে বলা হয় কি? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু আবার হচ্ছে অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এই নিকোলা ম্যাকিয়াভেলি। তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য প্রিন্স, আর অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য পলিটিক্স। দ্য পলিটিক্স অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য পলিটিক্স। হালিমা শিমু ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম। জেন্টলম্যান থ্যাংক ইউ ভাই, বুঝতে পেরেছি থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। কি অবস্থা আপনার? হ্যাঁ জেন্টলম্যান ভালো আছেন আপনি ভাই না? ওকে আলিমা শিমু থ্যাংক ইউ। হ্যাঁ ইস্টাদ জাহান তাহনা ইসলাম ম্যাকিয়াভেলি। ওকে এটা বোঝা গেছে তো না? এইটা তো বোঝা গেছে, বলেন তো এইটা বোঝা গেছে না? রুমায়া জেমি থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের, মনে রেখেছেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। ঠিক আছে আমাদের আবার নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেটা হচ্ছে নিবন্ধন ব্যাচ। ঠিক আছে মাত্র 310 টাকায় খুব দ্রুতই আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে আপনাদের পরিচিতদের জানিয়ে দিবেন। ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ কে আর সুজন, শাহাদত রাকিব, সঞ্জিদা পুতুল। ওকে ভাই অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে অসংখ্য ধন্যবাদ। ও আচ্ছা ঠিক আছে জেন্টলম্যান। ওকে নেক্সট প্রশ্ন দেখেন, ড্রিমস ফ্রম মাই ফাদার গ্রন্থটির লেখককে? দেখেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ড্রিমস ফ্রম মাই ফাদার গ্রন্থটির লেখককে? ড্রিমস ফ্রম মাই ফাদার গ্রন্থটির লেখককে? দ্রুত আনসার করবেন সবাই, দ্রুত আনসার করবেন। ঠিক আছে
হ্যাঁ, রোমায়া জেমি, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, হ্যাঁ রোমায়া জেমি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি জেন্টলম্যান। ওকে, শাহাদত রাকিব, ওকে ঠিক আছে। দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, ড্রিমস ফ্রম মাই ফাদার, বিখ্যাত গ্রন্থটির লেখককে দ্রুত আনসার করবেন। ঠিক আছে, সানজিদা পুতুল, বারাক ওবামা। আচ্ছা, আখিনুর আক্তার, বেনজির ভুট্টু, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তানহা ইসলাম, 5-এর এ, বারাক ওবামা, রায়হান মিরাজ, ওকে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, রুমায়া জেমি, কেয়ার সুজন, ওকে ওকে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে বারাক ওবামা। দেখেন, এই বারাক ওবামা কিন্তু হচ্ছে, আমি যদি বলি আমেরিকার সব থেকে ট্যালেন্টেড একটা প্রেসিডেন্ট, তিনি কিন্তু হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অনেকগুলো বিষয়ে কিন্তু হচ্ছে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ডের স্টুডেন্ট। তার বাবা বারাক হোসেন ওবামা, তিনিও কিন্তু হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তার বাবার নাম হচ্ছে বারাক হোসেন ওবামা। তার বাবা ছিলেন মুসলিম আর মা ছিলেন হচ্ছে খ্রিস্টান। তার বাবা কেনিয়ার বংশোদ্ভূত ছিলেন। তিনি কেনিয়া থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করতে আসেন। সেখানেই পরবর্তীতে তার মায়ের সাথে পরিচয় হলে বিয়ে হয়। বিয়ের 5 বছর পর বারাক ওবামার মা জানতে পারেন যে বারাক হোসেন ওবামার কেনিয়ায় একটা ওয়াইফ আছে, 3টা সন্তান আছে, তখন তাকে ডিভোর্স প্রদান করে। এরপরে বারাক হোসেন ওবামা তার দেশে চলে যায়, কেনিয়ায় চলে যায়। কেনিয়ায় সরকার বারাক হোসেন ওবামাকে সেই দেশের অর্থমন্ত্রী নিযুক্ত করেন। পরবর্তীতে বারাক ওবামার মা ইন্দোনেশিয়ান একটা প্রবাসীকে বিয়ে করে ইন্দোনেশিয়ায় পাড়ি জমান। তারপর যখন 12 বছর বয়স বারাক ওবামার, তখন বারাক ওবামাকে আমেরিকাতে পাঠিয়ে দেন তার নানার কাছে, সেখানে তিনি বড় হন। এরপরে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অনেকগুলো বিষয়ে ইংরেজি দর্শন, ঠিক আছে, আইন, এই বিষয়গুলোতে তিনি হচ্ছে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি অনেকগুলো গ্রন্থ লেখেন, যেমন ড্রিমস ফ্রম মাই ফাদার, আবার ড্রিমস ফ্রম মাই মাদার, দ্য অডাসিটি অফ হোপ, ঠিক আছে, আর লেটার্স টু মাই ডটার্স, ঠিক আছে। আবার তার সর্বশেষ 2020 সালে একটা বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়, দ্য প্রমিস ল্যান্ড, দ্য প্রমিস প্রমিস ল্যান্ড। এটা হচ্ছে বারাক ওবামার সর্বশেষ একটা বিখ্যাত গ্রন্থ। এটা 2020 সালে প্রকাশিত হয়। তো বারাক ওবামা নিতান্ত একজন ট্যালেন্টেড, বলা হয় তিনি আমেরিকার 44তম প্রেসিডেন্ট, 44th প্রেসিডেন্ট, এবং আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। আবার তিনি 2009 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। বলা হয়ে থাকে আমেরিকার সর্বশেষ নোবেল বিজয়ী প্রেসিডেন্টের নাম হচ্ছে এই বারাক ওবামা। ঠিক আছে, হ্যাঁ আমি ভালো আছি ভাই, জেন্টলম্যান, থ্যাংক ইউ। ওকে, এই তো সুন্দর। আজকের প্রশ্নটা একটু ইচ্ছে করে সহজ করেছি যাতে সবাই অ্যান্সার করতে পারেন এবং যাতে ভুলে না যান সেই বিষয়গুলো একটু লক্ষ্য রাখছি। ঠিক আছে, দেখেন প্রশ্ন নাম্বার হচ্ছে 6। ঠিক আছে, প্রশ্ন নাম্বার 6 একটু দ্রুত অ্যান্সার করবেন। প্রশ্নটা হচ্ছে, কত সালে যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে বা ভোটাধিকার পায়? কত সালে যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার পায়? কত সালে যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে? অপশন এ, আচ্ছা বলা হচ্ছে 1893, 1918, এরপর 1920, 1922। দ্রুত অ্যান্সার করবেন। ঠিক আছে, দ্রুত অ্যান্সার করবেন। মারিয়া মদিনা, মৃত্তিকা মির্জা, এই তো আসছে। হ্যাঁ ঠিক আছে, ইসরাত জাহান, বারাক ওবামা, হ্যাঁ আখিনুর ক, বারাক ওবামা, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, মনিরা মৌ, ওকে 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 ওকে, থ্যাংক ইউ। দ্রুত আনসার করবেন সবাই। দ্য প্রমিস ল্যান্ড সর্বশেষ গ্রন্থ, বারাক ওবামা, শান্তিতে নোবেল পুরস্কার, হ্যাঁ শাহাদত রাকিব, থ্যাংক ইউ। এই তো ক্লাসে অবশ্যই অবশ্যই মনোযোগ দিবেন। কেন মনোযোগ দিবেন? দেখেন, আপনার প্রত্যেকটা সময়ের কিন্তু হচ্ছে মূল্য আছে, অর্থাৎ আপনার 1 মিনিটের মূল্য কিন্তু অনেক বেশি। এই যে ক্লাসে প্রত্যেকটা প্রশ্নের আমি ব্যাখ্যা দিচ্ছি, এই ব্যাখ্যাটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যদি ধরেন আপনি 1 মাসে আমার 10টা লাইভ ক্লাস করলেন, 10টা লাইভ ক্লাসে 200টা প্রশ্ন আপনি সলভ করলেন। 200টা প্রশ্ন থেকে আমি কিন্তু কারো, দেখেন, একটা করে প্রশ্ন যদি 4টা করে আমি প্রশ্ন তৈরি করে দিই, তাহলে আপনার কতগুলো প্রশ্ন হতে পারে? 800টা কিন্তু প্রশ্ন হবে কিন্তু। ঠিক আছে, 10টা লাইভ ক্লাস 800, অর্থাৎ 1000 প্রশ্ন আপনি কিন্তু প্রতি মাস জানছেন, এবং খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই কিন্তু হচ্ছে আলোচনা করা হয়। ঠিক আছে, আচ্ছা অনেকে অ্যান্সার করেছেন 1920, হ্যাঁ 1920। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখেন,
এই যুক্তরাষ্ট্র অর্থাৎ যুক্তরাষ্ট্রের নারীরা ইউএসএ নারীরা ভোটাধিকার লাভ করে কিন্তু হচ্ছে 1920 সালে। ইউকে মানে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম 1918 সালে, এবং বিশ্বের প্রথম যে দেশের নারীরা ভোটাধিকার লাভ করে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের নারীরা। এই নিউজিল্যান্ডের নারীরা বিশ্বের সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে কিন্তু হচ্ছে 1893 সালে, অর্থাৎ 1893 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ডের নারীরা কিন্তু হচ্ছে ভোটাধিকার লাভ করে। এরপর ইউকে অর্থাৎ যুক্তরাজ্য, এই যুক্তরাজ্যের নারীরা ভোটাধিকার লাভ করে কিন্তু হচ্ছে 1918 সালে। এরপর 1920 সালে এসে যুক্তরাষ্ট্রের নারীরা হচ্ছে ভোটাধিকার লাভ করে। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? বলেন তো। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুমায়া জেমি, হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় উইলিয়াম। ঠিক আছে, এটা হবে দ্বিতীয় উইলিয়াম, সরি এখানে র হয়ে গেছে, অ্যাকচুয়ালি এইটাতে হবে হচ্ছে এইটাতে হবে হচ্ছে এটাতে হবে দ্বিতীয় উইলিয়াম। ঠিক আছে, এখানে হবে হচ্ছে দ্বিতীয় উইলিয়াম হবে। এখানে দ্বিতীয় উইলিয়াম হবে। হ্যাঁ, প্রথম অপশন হচ্ছে, দেখেন, প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় উইলিয়াম। খ নম্বর অপশন দ্বিতীয় নিকোলাস। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখেন 3 নম্বরে বলা হচ্ছে রেমন্ড ভয়েকার, স্কুইথ বা হ্যান্ড্রিয়া স্কুইথ। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর অপশন। সবাই দ্রুত আনসার করেন। ঠিক আছে, সানজিদা পুতুল, হ্যাঁ, শিল্পী আক্তার, ওকে, থ্যাংক ইউ। শাহাদত রাকিব, আচ্ছা, সানজিদা পুতুল দ্বিতীয় নিকোলাস। এবি মমিন, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ ওয়েলকাম আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। ঠিক আছে, দ্রুত আনসার করবেন। ঠিক আছে, শাহাদত রাকিব দ্বিতীয় নিকোলাস, হ্যাঁ, আখিনুর আক্তার দ্বিতীয় নিকোলাস, ওকে, থ্যাংক ইউ। হালিমা শিমু, হ্যাঁ আজকে অনেকে ক্লাসে নাই, অ্যাবসেন্ট দেখছি, এবং ক্লাসের উপস্থিতির হারও কম। ঠিক আছে, রাজিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। কট স্যার, আচ্ছা, রাজিয়া সুলতানা, তার মানে কি আমাকে এটাই করা হচ্ছে? আমি কিন্তু হচ্ছে এখন আর আপনাদেরকে কট খাওয়াই না। ঠিক আছে, আমি আপনাদের এখন আর কট খাওয়াই না, আমি ভালো হয়ে যাচ্ছি, ভালো হয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় নিকোলাস, থ্যাংক ইউ। রাজিয়া সুলতানা, ওকে, আমরা ক্লাসটা সবাই শেয়ার দিব। তাহা ইসলাম সাথের খ, থ্যাংক ইউ ভাই, ওকে, ওকে, হ্যাঁ, শিপ্রা মেনশন দিয়েছেন হালিমা। আচ্ছা, দেখেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার জার, এই রাশিয়ার সম্রাটদের উপাধি ছিল হচ্ছে সম্রাটদের সম্রাটদের উপাধি কিন্তু হচ্ছে রাশিয়ার সম্রাটদের উপাধি কিন্তু হচ্ছে জার। তো রাশিয়ার প্রথম যে জার ছিলেন, প্রথম প্রথম যে জার ছিলেন, প্রথম জার, তার নাম হচ্ছে কি? পিটার দি গ্রেট। পিটার দি গ্রেট, এটা ছিল রাশিয়ার প্রথম জার। আর রাশিয়ার সর্বশেষ বা প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার জার ছিলেন জার দ্বিতীয় নিকোলাস। ঠিক আছে, জার দ্বিতীয় নিকোলাস, তিনি রাশিয়ার সর্বশেষ জার, এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি রাশিয়ার জার ছিলেন। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন, ক নম্বর অপশনটা বলা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির কাইজার, জার্মানির কাইজার, কাইজার কেন বলছি? দেখেন, কাইজার কেন বলছি? এই জার্মানির সম্রাটদের উপাধি কিন্তু হচ্ছে কাইজার। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির কাইজার ছিলেন হচ্ছে দ্বিতীয় উইলিয়াম, আর প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার জার ছিলেন জার দ্বিতীয় নিকোলাস। আর রেমন্ড ফয়েকার, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন প্রথম বিশ্বযুদ্ধে, ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। আর হেনরি স্কুইথ ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে দেখেন, এখান থেকে কয়টা প্রশ্ন জানলাম? 5-6টা প্রশ্ন জেনেছি। কিভাবে? রাশিয়ার সম্রাটদের উপাধি হচ্ছে জার, কি ছিল? জার। রাশিয়ার প্রথম জার ছিলেন পিটার দি গ্রেট, যিনি দাঁড়ির উপর কর বসিয়েছিলেন। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা জেনেছি প্রথম বিশ্বযুদ্ধে
রাশিয়ার জার কে ছিলেন? জার দ্বিতীয় নিকোলাস। এরপর আমরা বলছি যে জার্মানির সম্রাটদের উপাধির নাম কি? কাইজার। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির কাইজার ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন রেমন্ড ফয়কার। এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হেনরি অ্যাসকুইথ। আর একজন ছিলেন ডেভিড লয়েড জর্জ। দুইজন ছিলেন। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে ভাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সাদত রাকিব মনে ব্যথা পাইছে, বুঝতে পারলাম। হ্যাঁ, সানজিদা পুতুল, হ্যাঁ ঠিক আছে। রিদা হোসাইন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, অনেক পরে আসছেন। হ্যাঁ ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এই বিষয়গুলো ক্লিয়ার হন। ঠিক আছে, এই বিষয়গুলো ক্লিয়ার হন। আচ্ছা, ইসিই, ইসিই এর সদর দপ্তর কোথায়? দ্রুত অ্যান্সার করবেন। ইসিই এর সদর দপ্তর কোথায়? দ্রুত অ্যান্সার করবেন। হ্যাঁ, সবাই দ্রুত অ্যান্সার করবেন। ইসিই এর সদর দপ্তর কোথায়? ইসিই এর সদর দপ্তর কোথায়? একটু দ্রুত আনসার করবো আমরা সবাই। ঠিক আছে, ইসিই এর সদর দপ্তর কোথায়? আমরা একটু দ্রুত আনসার করব। ঠিক আছে, হ্যাঁ শাহাদত রাকিব, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। হ্যাঁ, একটু দ্রুত আনসার করেন। ইসিই এর সদর দপ্তর কোথায়? আমরা ক্লাসটা শেয়ার দিব। হ্যাঁ, সানজিদা পুতুল, জেনেভা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ক্লাসটা শেয়ার দিব, বেশি বেশি শেয়ার দিব সবাই। ঠিক আছে, 8-এর বি অনেকে অ্যান্সার করেছেন। হ্যাঁ, আখিনুর আক্তার। ঠিক আছে, হ্যাঁ আখিনুর আক্তার ঘ, থ্যাংক ইউ। তানহা ইসলাম, রাজিয়া, হালিমা শিমু, হ্যাঁ রুমায়া জেমি। ওকে, ওকে, মারিয়া মদিনা, জেনেভা। শাহাদত রাকিব, জেনেভা। ওকে, থ্যাংক ইউ। সঠিক অ্যান্সার হচ্ছে জেনেভা। জেনেভা সুইজারল্যান্ডের একটা বিখ্যাত শহর। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড, এই সুইজারল্যান্ডের একটা বিখ্যাত শহর হচ্ছে জেনেভা। এইখানে জাতিসংঘের যে ইউরোপীয় কমিশন রয়েছে, অর্থনৈতিক কমিশন, ইসিই, ইকোনমিক কমিশন অফ ইউরোপ, এটার সদর দপ্তর আদ্দিস আবাবা। এইখানে ইসক্যাপের সদর দপ্তর, ইসক্যাপ ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, অর্থাৎ এই যে প্রশান্ত মহাসাগরের যে অঞ্চল রয়েছে জাতিসংঘের, তার সদর দপ্তর হচ্ছে সরি এটা ইসিএ, ইসিএ আদ্দিস আবাবা, ইথিওপিয়া। ইথিওপিয়ার রাজধানী। ইথিওপিয়া শব্দের অর্থ হচ্ছে পোড়া মুখ। ঠিক আছে, দেখেন ইথিওপিয়া, যার পূর্ব নাম হচ্ছে আবিসিনিয়া, তো এই ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদ্দিস আবাবা। এখানে জাতিসংঘের আফ্রিকান বিষয়ক যে, ঠিক আছে, অর্থনৈতিক কমিশন রয়েছে, ইকোনমিক কমিশন অফ আফ্রিকা, ইসিএ, এটার সদর দপ্তর। অন্যদিকে ব্যাংকক, থাইল্যান্ড, ইসক্যাপের সদর দপ্তর, ইসক্যাপ। ঠিক আছে, ইকোনমিক অ্যান্ড সোশিও কাউন্সিল ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এইটার সদর দপ্তর ব্যাংকক। আর লেবাননের রাজধানী বৈরুত, এইখানে সদর দপ্তর হচ্ছে ইসস, ইসস। ইকোনমিক অ্যান্ড সোশিও কাউন্সিল ফর ওয়েস্ট এশিয়া মানে পশ্চিম এশিয়া। ঠিক আছে, পশ্চিম এশিয়া, এটার সদর দপ্তর বৈরুত, লেবানন, লেবানন। ঠিক আছে, ব্যাংককের রাজধানীর নাম, মানে ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী। ঠিক আছে, থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। এইখানে ইসক্যাপের সদর দপ্তর। লেবাননের রাজধানী বৈরুত, এখানে ইসসয়ের সদর দপ্তর। অন্যদিকে ইসিএ এর সদর দপ্তর জেনেভা। আবার ইসিএ এর সদর দপ্তর জেনেভা, ইসিএ এর সদর দপ্তর হচ্ছে আদ্দিস আবাবা, ইথিওপিয়া। ঠিক আছে, 4 মাস 11 দিনে 4টি বিসিএস, গুড। ঠিক আছে, রাজিয়া সুলতানা কনফিউজড। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বর্তমান সময়টা খুব কঠিন যাচ্ছে, বিশেষ করে চাকরি প্রার্থী যারা, তাদের জন্য, কারণ খুব দ্রুততার সাথে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ সবাই একটু ধৈর্য ধরেন, দেখেন সবার একটু চাপ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপর নেক্সট প্রশ্ন, আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? দেখেন আকাবা
কোন দেশের সমুদ্র বন্দর? খুবই সহজ একটা প্রশ্ন। রুনা আক্তার, শাহাদাত রাকিব, মারিয়া মদিনা, হ্যাঁ রুমায়া জেমি, তানা ইসলাম, হ্যাঁ ঠিক আছে। রাজিয়া সুলতানা কট খেয়েছে আবারও, ও পারে নাই বোঝা যাচ্ছে, নেক্সটটা পারবে ইনশাল্লাহ। হ্যাঁ রাজিয়া সুলতানা ঠিক আছে, জেনেভা, ভেরি গুড। দ্রুত আনসার করবেন, দ্রুত। আকাবা, মিয়ানমার, জর্ডান, ইরান, জাপান। সাদত রাকিব থ্যাংক ইউ, রহিদা হোসাইন থ্যাংক ইউ, অ্যান্সার করেছেন জর্ডান, ওকে ধন্যবাদ। হ্যাঁ শাহাদত রাকিব, জর্ডান, থ্যাংক ইউ ভাই, ওকে। কে আর সুজন থ্যাংক ইউ, ওকে। মারিয়া মদিনা, জর্ডান, ওকে দ্রুত অ্যান্সার করেন সবাই। ওকে সঠিক অ্যান্সার হবে হচ্ছে জর্ডান, ঠিক আছে জর্ডান, ঠিক আছে। ডেড সি অবস্থিত, সেইখানে মৃত সাগর বলা হয়, যে সাগরে কোনো মানুষ মরে না, মানে সবচেয়ে বেশি লবণাক্ত পানি রয়েছে। তো এই জর্ডানের বিখ্যাত সমুদ্র বন্দরের নাম হচ্ছে আকাবা, আর মিয়ানমারের বিখ্যাত সমুদ্র বন্দরের নাম হচ্ছে আকিয়াব। অন্যদিকে ইরানের হচ্ছে বন্দর আব্বাস, ঠিক আছে, বন্দর আব্বাস ইরানের বিখ্যাত সমুদ্র বন্দর, ঠিক আছে। তাহলে দেখেন আকিয়াব মিয়ানমার, আকাবার জর্ডান এবং বন্দর আব্বাস হচ্ছে ইরান, বন্দর আব্বাস হচ্ছে ইরান, ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই সবাইকে। এরপর আন্তর্জাতিক রেড ক্রস দিবস কবে? ঠিক আছে, আন্তর্জাতিক রেড ক্রস দিবস কবে? দ্রুত আনসার করেন, ঠিক আছে। আন্তর্জাতিক রেড ক্রস দিবস কবে? দ্রুত আনসার করবেন। সবগুলোর অ্যান্সার বি। ও আচ্ছা, রুমায়া জেমি, হতে পারে। আচ্ছা, অনেকে অ্যান্সার করছেন। হ্যাঁ নাসরিন কবির, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। হ্যাঁ রিদা হোসাইন, আচ্ছা ইসরাত 8 মে, অনেকে অ্যান্সার করেছেন 8 মে, 8 মে, 8 মে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ভালো আছি নাসরিন কবির। দেখেন এই রেড ক্রস দিবস হচ্ছে 8 মে, ঠিক আছে। এই 8 মে হেনরি ডোনাল্ড, রেড ক্রসের যিনি প্রতিষ্ঠাতা, ঠিক আছে, ডোনাল্ড, এই 8 মে হেনরি ডোনাল্ডের জন্মদিন, এর জন্মদিন, এই দিনটাকেই রেড ক্রস দিবস বলা হয়ে থাকে। রেড ক্রস প্রতিষ্ঠা হয় 1863 সালে, রেড ক্রস প্রতিষ্ঠা হয় 1863 সালে। এখন পর্যন্ত বিশ্বের যে সংস্থাটি সবচেয়ে বেশিবার নোবেল পুরস্কার লাভ করে সেটা হচ্ছে রেড ক্রস। এই রেড ক্রস প্রথম নোবেল পায় 1917 সালে, দ্বিতীয়বার 1944 সালে এবং তৃতীয়বার 1963 সালে। এই মোট 3বার নোবেল পুরস্কার লাভ করে, মোট 3বার এই সংস্থাটি নোবেল পুরস্কার লাভ করে।
নোবেল পুরস্কার লাভ করে। তাহলে বিশ্বের সবচেয়ে বেশি কোন সংস্থাটি নোবেল পুরস্কার লাভ করে, সেটা হচ্ছে রেড ক্রস। এই রেড ক্রস প্রতিষ্ঠা হয় 1863 সালে, কিন্তু জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1973 সালে। 1973 সালে আন্তর্জাতিক সংস্থার অন্তর্ভুক্ত হয় বা জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়েছিল রেড ক্রস। এই রেড ক্রস দিবস হচ্ছে 8 মে, কারণ এই রেড ক্রসের যিনি প্রতিষ্ঠাতা হেনরি ডোনাল্ড, এই হেনরি ডোনাল্ডের জন্মদিন হচ্ছে 8 মে। ঠিক আছে, এই রেড ক্রস মোট 3বার নোবেল পায়। প্রথম নোবেল পায় 1917 সালে, দ্বিতীয় নোবেল পায় 1944 সালে, আর তৃতীয় পায় হচ্ছে 1963 সালে। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? বোঝা গেছে? হ্যাঁ, স্বর্ণা ভট্টাচার্য, ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? নমস্কার, অনেকদিন পর। বোঝা গেছে এই পর্যন্ত? বোঝা গেছে এই পর্যন্ত? আমি ভালো আছি ভাই, স্বর্ণা, আমি ভালো আছি। হ্যাঁ, দ্রুত আনসার করেন তো, একটু দ্রুত আনসার করেন। ওকে, ঠিক আছে, নেক্সট প্রশ্ন। মিয়ানমারের পূর্ব নাম কি? মিয়ানমারের পূর্ব নাম কি? দ্রুত আনসার করেন। হ্যাঁ, রুমায়া জেমি, থ্যাংক ইউ। হ্যাঁ, সঞ্জিতা পুতুল, ওকে ভাই। একটু দ্রুত আনসার করবেন। নাসরিন কবির, থ্যাংক ইউ ভাই। শাহাদত রাকিব, থ্যাংক ইউ, ওকে। হালিমা শিমু, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দ্রুত আনসার করেন। হৃদয় হোসেন বার্মা, কেয়ার সুজন বার্মা, ওকে, আনসার করেন, দ্রুত আনসার করেন। আচ্ছা, এই তো, হ্যাঁ, সুন্দর। তার মানে যারা অ্যান্সার করতেছেন আলহামদুলিল্লাহ, তাদের বেসিক অনেকটা, অনেকটা না, অনেক স্ট্রং। যারা অ্যান্সার করতেছেন তাদের বেসিক আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং, অনেক স্ট্রং। আপনাদের জন্য শুভকামনা। ঠিক আছে, ওকে। দেখেন, সঠিক অ্যান্সার হবে হচ্ছে বার্মা। ঠিক আছে, মিয়ানমারের নাম এই বার্মা থেকে মিয়ানমারের রূপান্তর করা হয় কিন্তু হচ্ছে 1989 সালে, অর্থাৎ 1989 সালে বার্মার নাম পরিবর্তন করে মায়ানমার নামকরণ করা হয়। ঠিক আছে, মায়ানমার নামকরণ করা হয়। এই বার্মার আবার পূর্ব নাম ছিল হচ্ছে ব্রহ্মদেশ। হ্যাঁ, বার্মার পূর্ব নাম ছিল কিন্তু হচ্ছে ব্রহ্মদেশ। ঠিক আছে, এই যে ব্রহ্মদেশ দেখেন বলা হচ্ছে বার্মার পূর্ব নাম, আর বার্মার হচ্ছে বর্তমান নাম হচ্ছে কি মায়ানমার, বা মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে কি বার্মা। আর আমরা যদি বলি প্রাচীনতম নাম, তখন কি বলবো? মায়ানমারের প্রাচীনতম নাম কিন্তু হচ্ছে আমরা কি বলি? ব্রহ্মদেশ বলি। আর পূর্ব নাম যদি বলি তাহলে আমরা বার্মা বলি। এই বার্মা থেকে মিয়ানমার নামকরণ করা হয় কিন্তু হচ্ছে 1989 সালে। 1989 সালে। ঠিক আছে, দেখেন বর্তমান সময়টা কঠিন যাচ্ছে, মানে এত মানে দ্রুত সফলতা আসবে না, একটু সময় নেন, ভেঙে পড়েন না, লেগে থাকেন। যারা লেগে থাকে, যারা ধৈর্য নিয়ে চলাফেরা করে বা ধৈর্য রাখে, শেষ পর্যন্ত লেগে থাকে, তারা কিন্তু সফল হয়। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমি, আপনারা মন খারাপ করবেন না, আপনারা মন খারাপ করবেন না, আপনাদের জন্য শুভকামনা রইল। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এই তো। এরপর প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কাকে? দ্রুত আনসার করবেন। প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কাকে? দ্রুত আনসার করবেন। প্রাচ্যের ব্যর্থতায় সফলতার চাবিকাঠি, এটা মনে রাখবেন। ঠিক আছে, সানজিদা, এটা মনে রাখবেন ভাই। হ্যাঁ, শিল্পী আক্তার নতুন, থ্যাংক ইউ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পেজে। আচ্ছা, একটু দ্রুত আনসার করেন তো। নাসিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। নাসিয়া, তোমার খবর নাই, তুমি অবশ্য আমাকে জানাবে কি অবস্থা। তানজিলা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত আনসার করেন। প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কাকে? খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। ঠিক আছে, একটু দ্রুত জানাবেন। প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কাকে?
একটু দ্রুত জানাবেন। শাহাদত রাকিব, হ্যাঁ সানজিদা পুতুল, হ্যাঁ স্বর্ণা ব্যানার্জি, হ্যাঁ অবশ্যই ভাই, চেষ্টা করতে হবে, আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। আরিল সুলতানা আপু থ্যাংক ইউ, হালিমা শিমু হ্যাঁ থ্যাংক ইউ। যারা অ্যান্সার করেছে জাপান, তাদের অ্যান্সারটা হচ্ছে সঠিক, কারণ এই জাপানকে বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয়। আবার জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, ভূমিকম্পের দেশ বলা হয়, বজ্রপাতের দেশ বলা হয়। দেখেন, জাপানকে কি বলা হয়? প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয়, প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয়, ঠিক আছে। আবার সূর্যোদয়ের দেশ বলা হয়, ভূমিকম্পের দেশ বলা হয়, আবার হচ্ছে বজ্রপাতের দেশ বলা হচ্ছে এই জাপানকে বলা হয়, ঠিক আছে। আর নিউজিল্যান্ডকে বলা হয় কিন্তু হচ্ছে দক্ষিণের গ্রেট ব্রিটেন। নিউজিল্যান্ডকে বলা হয় কি? দক্ষিণের গ্রেট ব্রিটেন, দক্ষিণের গ্রেট ব্রিটেন, ঠিক আছে। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কাকে? নিউজিল্যান্ডকে বলা হয়, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ওকে, নেক্সট প্রশ্ন বলা হচ্ছে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়েছিল কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়েছিল কত সালে? উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়েছিল কত সালে? একটু দ্রুত আনসার করবেন সবাই। উত্তর ও, হ্যাঁ দ্রুত আনসার করবেন সবাই। দেখেন, বলা হচ্ছে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়েছিল কত সালে? সানজিদা পুতুল 1976। শাহাদত রাকিব থ্যাংক ইউ, রেজওয়ান আলী ওকে ওকে ওকে, কেয়ার সুজন, শাহাদত রাকিব ওকে থ্যাংক ইউ, স্বর্ণা হ্যাঁ এই তো থ্যাংক ইউ। ওকে, সঠিক অ্যান্সার অনেকে দিয়েছেন, সঠিক অ্যান্সার হবে হচ্ছে 1976। দেখেন, ভিয়েতনাম, এই যে ভিয়েতনাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে উত্তর ভিয়েতনাম, একটা হচ্ছে উত্তর ভিয়েতনাম, আর একটা হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম, আর একটা হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম, ঠিক আছে। উত্তর ভিয়েতনাম থেকে যায় হচ্ছে সোভিয়েত ইউনিয়নের অধীনে, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়নের অধীনে, ইউএসএসআর, ইউনিয়ন সোভিয়েত অফ সোশ্যালিস্ট রিপাবলিক, মানে বর্তমান রাশিয়া। আর দক্ষিণ ভিয়েতনাম থেকে যায় হচ্ছে যুক্তরাষ্ট্রের অধীনে, অর্থাৎ ইউএসএ এর অধীনে। বলা হয়ে থাকে এই উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের যে স্বাধীনতার জনক, তার নাম হচ্ছে হো চি মিন। উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের স্বাধীনতার জনক হচ্ছে হো চি মিন, যার ছদ্মনাম হচ্ছে আঙ্কেল হো। তাকে ভিয়েতনামের অভিসংবাদী নেতা বলা হয়, ভিয়েতনামের স্বাধীনতার জনক বলা হয়, ঠিক আছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে যেটা হয়েছিল, ভিয়েতনাম দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা উত্তর ভিয়েতনাম, একটা হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনাম থেকে যায় রাশিয়ার অধীনে, আর দক্ষিণ ভিয়েতনাম থেকে যায় হচ্ছে যুক্তরাষ্ট্রের অধীনে। এরপর যেটা হয়েছিল সেটা হচ্ছে 1955 সালে দুই ভিয়েতনাম যুদ্ধ শুরু হয়ে যায়, এবং এই যুদ্ধটা স্থায়ী ছিল 1975 সাল পর্যন্ত, অর্থাৎ 20 বছর ধরে ভিয়েতনাম যুদ্ধ চলে। বলা হয়ে থাকে আমেরিকার সবচেয়ে বেশি সৈন্য মারা গিয়েছিল এই ভিয়েতনাম যুদ্ধে। অর্থাৎ এই যে 1955 সালে যে ভিয়েতনাম যুদ্ধ শুরু হইলো, এই যুদ্ধে আমেরিকার এখন পর্যন্ত সবচেয়ে বেশি সৈন্য মারা গেছে, প্রায় 12,700 কয়েকজন সৈন্য মারা যায় এই যুদ্ধে। পরবর্তীতে 1975 সালে গিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে, এবং 1976 সালে গিয়ে দুই ভিয়েতনাম হচ্ছে একত্রিত হয়, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে? ইসলাম কাইসার, ওকে বোঝা গেছে এই পর্যন্ত? বলেন তো, এই পর্যন্ত বোঝা গেছে? প্রতিটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে।
ওকে, ঠিক আছে সামজিদা। হ্যাঁ ঠিক আছে, শাহাদত রাকিব। ওকে ওকে। নিচের কোন শহরটি দুই মহাদেশে পড়েছে? দ্রুত আনসার করেন, খুবই সহজ প্রশ্ন। নিচের কোন শহরটি হ্যাঁ দুই মহাদেশে পড়েছে? ওকে ঠিক আছে, শাহাদত স্বর্ণা ঠিক আছে ভাই। ওকে, দ্রুত আনসার করেন।